বিটকয়েন এমন একটা ক্রুশিয়াল পয়েন্টে দাঁড়িয়ে আছে, এখান থেকে একবার ব্রেকডাউন মানে ফুল ফ্লেজেড বিয়ার র্যালি সূত্রপাত হতে পারে। হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনেছেন, আমি বিয়ার র্যালির কথাই বলছি। থাম্বনেলে আপনারা যেমনটা দেখেছেন যে বিটকয়েন 95,000-এ যাবে না $1,15,000 আবার টাচ করবে। তো এখানে বলে রাখি 95,000-এ যদি কোনোভাবে বিটকয়েন নেমে আসে তাহলে বিটকয়েন কিন্তু $50,000-এও নামতে পারে। সো ক্রস ফিঙ্গার করুন এটা যেন না হয়। অ্যান্ড $1,00,000-এর কাছে যে সাইকোলজিক্যাল সাপোর্টটা পেয়েছে বা যে ডিমান্ড জোনটা পেয়েছে সেটাকে কাজে লাগিয়ে বিটকয়েন ফার্দার মোর বাড়ে এবং নতুন করে অল টাইম হাই দেয়, এবং সেটাই কিন্তু আমাদের জন্য ভালো হবে। এ বাদে অন্যথা হলে কিন্তু আবার একটা ফুল ফ্লেজেড বিয়ার র্যালি সূত্রপাত আমরা দেখতে পাবো। এবার কেন বললাম এই কথা, তার পেছনে নিশ্চয়ই কোনো রকম যুক্তি আছে। ভিডিওটা কন্টিনিউ দেখুন, ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে। বিভিন্ন ডাটা তুলে ধরবো এবং কি হলে কি হতে পারে সেই বিষয়ে একদম ক্লিয়ারলি ডিসকাস করে দেবো। সো আজকে আর একদমই সময় নষ্ট করছি না, ভিডিওর মেন টপিকে চলে যাবো। হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো 2.0। তো আমি ফার্স্টে কিছু আর্টিকেল দেখিয়ে নিচ্ছি, তারপর আমাদের মেন রিজনে যাব। তো ফার্স্ট যে আর্টিকেল, এবং আমি মনে করি যে মার্কেটের এই সিচুয়েশনের জন্য এই আর্টিকেলটা বা এই জিনিসটা অনেক অংশে দায়ী, দ্যাট ইজ ইউএস গভর্নমেন্টের ফেডারেল সিস্টেম কিন্তু এখনও অবধি বন্ধ আছে। আমি আজ থেকে প্রায় 1 মাস আগে কভার করেছিলাম ইউএসের মধ্যে এমন একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে গভর্নমেন্ট এমপ্লয়িগুলোকে যে মাসিক বেতন দেওয়া হয় সেই টাকাটা তাদের ট্রেজারি থেকে রিলিজ করা হচ্ছে না, এবং দুটো পার্টির মধ্যে কিন্তু সংঘাত হচ্ছে। এই ব্যাপারটা এর আগেও হয়েছে। আমি যদি একটু আর্টিকেলটা পড়ে বোঝাই তাহলে এখানে দেখতে পাবেন প্রায় এই জিনিসটা 37তম দিনে পা রেখেছে। তবে এটা কিন্তু নতুন কোনো জিনিস নয়, এর আগে 18-19 সালে হয়েছে, বাট সেই সময় মিটে গেছিলো। এবার সেই সময়ও ট্রাম্পের সরকার ছিল। বারবার যখন ট্রাম্পের সরকার আসছে এমন কিছু নীতি এরা প্রয়োগ করছে যে কারণের জন্য এদের ফেডারেল সিস্টেমকে মাসের পর মাস বন্ধ রাখতে হচ্ছে। এবার এই রকম একটা ফাইন্যান্সিয়াল পরিস্থিতি, এবং ইউএসকে বা ইউএসের যে ডলার আছে সেটাকে ওয়ার্ল্ড ওয়াইড যে কারেন্সিগুলো আছে তার মধ্যে টপ মোস্ট প্রায়োরিটি দেওয়া হয়, বিজনেস করা হয় সেটা দিয়েই। তো ডলারের মেন ইস্যুয়ার কান্ট্রির যদি এইরকম একটা অবস্থা হয়, নিজেদের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব চলে এবং এদের ফাইন্যান্সিয়াল পরিস্থিতি বা ফাইন্যান্সিয়াল যে ব্যাকবোন সেটা যদি প্লামেট করতে দেখতে পায় অন্যান্য দেশগুলো, তাহলে তো স্বাভাবিক ব্যাপার, যারা মার্কেটে টাকা ঢালার ছিল টালা ঢালবে না, তারা একটু ডিলে করে দেবে। মার্কেট যখন ঠিক হবে সেই সময়কার জন্য অপেক্ষা করবে। তো ফেডারেল সিস্টেম এখন অব্দি কোল্যাপস অবস্থায় পড়ে আছে, কেউ জানে না কবে খুলবে, এবং এটা যতদিন কন্টিনিউ করবে ক্রিপ্টো মার্কেট যেহেতু 24/7 ওপেন মার্কেট, এর উপর এফেক্ট পড়বেই পড়বে। অন্যান্য দেশের স্টক মার্কেটগুলোর উপর মেবি সাময়িক এফেক্ট পড়বে, তারপর বাড়তে থাকবে, বাট ক্রিপ্টো মার্কেটের উপর এই পার্মানেন্ট এফেক্ট পড়তে চলেছে। সো এটা যতদিন না রিজলভ হচ্ছে ততদিন আমাদের করার কিচ্ছুটি নেই, মার্কেট এইভাবেই চলবে। এরপর চলে আসছি আরো একটা ডায়াগ্রামে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েন বুল স্কোর 0-তে পৌঁছে গেছে। এবার এটা খুবই একটা অ্যালার্মিং জিনিস, কারণ 2020 সালের পর ফার্স্ট টাইম এটা 0-র কাছাকাছি এসেছে। ঠিক আছে, আমরা যদি একটু চার্টটাকে বড় করে নিই তাহলে দেখতে পাবেন ইদানিং সময় কিন্তু 0-র কাছাকাছি ভ্যালু চলে এসেছে। এবার এর মানেটা কি দাঁড়ায় দেখুন, পাতি বাংলায় বললে মার্কেটে অর্থাৎ ক্রিপ্টো মার্কেটের মধ্যে যখন ক্যাশের ইনফ্লো কমে যায় সেই জিনিসটাকেই এই পার্টিকুলার ইন্ডিকেটর হোক বা স্কোর হোক ডিপিক্ট করে থাকে। এবার আমরা একটু যদি ডায়াগ্রামটাই ফেরত আসে তাহলে এখানে দেখতে পাবেন যতক্ষণ না বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির ইটিএফগুলোর মধ্যে ইনফ্লো বাড়ছে, কারণ এখন বেশিরভাগ আউটফ্লো হচ্ছে, তার পাশাপাশি লিকুইডিটি গ্রোথ বাড়ছে, কারণ M2 চার্ট বাড়লেও সেটা গোল্ডে চলে যাচ্ছে, নয় স্টকস মার্কেটের মধ্যে ইনভেস্ট হয়ে যাচ্ছে। এই মার্কেটে লিকুইডিটি ইনজেক্ট কম পরিমাণে হচ্ছে। এছাড়া আর একটা মেন ইম্পর্টেন্ট জিনিস, লং টার্ম হোল্ডার্সগুলো ব্যাপক পরিমাণে সেল শুরু করেছে, যেটা একটু পরেই আপনাদেরকে দেখাবো কি হারে তারা সেল করছে। তো যতক্ষণ না আবার লং টার্ম হোল্ডার্সগুলো রিঅ্যাকুমুলেশন চালাচ্ছে ততক্ষণ মার্কেট রিকভারি করা অসম্ভব। এর পাশাপাশি আমাদের আরও একটা জিনিসের ওপর নজর রাখতে হবে, পারপেচুয়ালের মধ্যে বাই বেশি হচ্ছে না সেল বেশি হচ্ছে। তো এখানে যদি একটু ডাটাটা দেখায়, দ্যাট ইজ অলসো অ্যালার্মিং। ঠিক আছে, কারণ এখন এখানে সেল সাইডের প্রেসার বেশি আছে। বাইন্যান্সের মতো এক্সচেঞ্জেও শর্টিং পজিশন বেশি ওপেন হচ্ছে, গেট.আইওতেও শর্টিং পজিশন বেশি ওপেন হচ্ছে, বাইবিটের মতো যেখানে লং পজিশন বেশি ওপেন হচ্ছে সেখানে কিন্তু রেশিও অত্যন্ত কম, এবং ওভারঅল যদি দেখি আমরা শর্ট পজিশন কিন্তু বেশি ওপেন হচ্ছে। সো বিয়ার্সরা কিন্তু এখনও চাইছে মার্কেটকে $1,00,000 আরও অনেক তলায় নিয়ে আসতে। এবার এখানে আরও কিছু অভ্যন্তরীণ ডাটা উঠে আসছে। দেখুন, যারা ইটিএফ লঞ্চ করেছে, গ্রেস্কেল হোক, ব্ল্যাক রক হোক, ভ্যানিসিকে হোক বা আরও যে সমস্ত কোম্পানিগুলো আছে, তারা
একটা জিনিস বুঝতে পারছে বা তাদের ক্যালকুলেশনে একটা জিনিস ঠেকছে যে বিটকয়েন ইজ ওভার ভ্যালুড অ্যাট প্রেজেন্ট। ঠিক আছে, তো এই পার্টিকুলার প্রোডাক্টকে যতক্ষণ না 90 বা তার আশেপাশে নিয়ে আসা যাচ্ছে ততক্ষণ এর মধ্যে আমাদের ক্যাপিটাল ইনজেক্ট করা উচিত হবে না। এবং যখন মার্কেট মেকাররা ঠিক করে নেয় যে কোনো একটা প্রোডাক্ট ওভার ভ্যালুড, সেটা আমরা তলায় আসলে তবেই পারচেস করব বা তলায় আনবো তারপর পারচেস করব, তো সেই রকম প্রোডাক্টের প্রাইস পড়াটা স্বাভাবিক। এবং মার্কেটে কিন্তু এখন সেটাই হচ্ছে, বিটকয়েন যতবার বাড়ার চেষ্টা করছে তার দ্বিগুণ কি তিনগুণ তলায় পড়ে যাচ্ছে। এবার আমরা চলে আসছি যারা লং টার্মে বিটকয়েন অ্যাকুমুলেট করে রেখেছিল তারা কিন্তু আস্তে আস্তে বের করে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 7+ ইয়ার ওল্ড বিটকয়েন যারা কিনে রেখেছিল, এরা তো ছোটোখাটো কেউ হবে না, এরা ওয়েলসি এখন। ঠিক আছে, 7 বছর আগে বিটকয়েন কিনেছে মানে ওই $5,000-10,000 আশেপাশে এদের অ্যাভারেজ বাইং হতে পারে, ইভেন তারও কম হতে পারে। তো তারা ফার্স্ট টাইম বা হিউজ সংখ্যায় সেল করেছে 2024-এ, যখন প্রাইস ছিল বিটকয়েনের $60,000-70,000। এরপরে আমরা হিউজ সেলিং প্রেসার দেখতে পেয়েছি বিটকয়েনের মধ্যে 120 কাছাকাছি, যেটা 2025 সালে হয়েছে। অর্থাৎ এরা 7-8 বছর হোল্ড করার পর এখন বা ইদানিং সময় কিছুতে এসে বুঝতে পেরেছে যে আমার যেটুকুনি রিটার্ন কামানোর এই পার্টিকুলার প্রোডাক্ট থেকে কামানো হয়ে গেছে, এরপরে এই পার্টিকুলার জিনিসটা ওভার ভ্যালুড হয়ে গেছে, ঠিকঠাক ভ্যালুয়েশনে আসলে আমরা আবার কিনবো, তো এখন বের করে দিই। তো এই কারণের জন্য কিন্তু মার্কেটে ইম্প্যাক্ট পড়ছে লং টার্ম যারা হোল্ডার্স, যাদের জন্য বেসিক্যালি মার্কেটে মুভমেন্ট হয়, তারা এই হারে সেল করতে থাকলে কিন্তু মার্কেটে সেলিং প্রেসার আসবেই এবং প্রাইস সার্জ হবে না, সেটাই স্বাভাবিক। এবার আমি মেন ইম্পর্টেন্ট জায়গায় চলে আসছি, যেটা দিয়ে ভিডিওর সূত্রপাত করেছিলাম, যে একটা এমন ক্রুশিয়াল পয়েন্টে পড়ে আছি যেখান থেকে একবার ব্রেকডাউন মানে একটা পুরোপুরি বা ফুল ফ্লেজেড বিয়ার র্যালি সূত্রপাত। আমরা একটা ডায়াগ্রামে চলে এসেছি। এই যে ডায়াগ্রামে লাল লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, দ্যাট ইজ 365 সিম্পল মুভিং অ্যাভারেজের লাইন। এবং এই লাইন আজ অবধি যতবার ক্রস করেছে বা ব্রেকডাউন হয়েছে বিয়ার র্যালি হয়েছে, আর এর ওপরে যতদিন প্রাইস ছিল ততক্ষণ আমরা একটা ফুল ফ্লেজেড বুল র্যালি পেয়েছি। উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইনের ঠিক 2022 সাল বা 21 সালের নভেম্বরের পর আপনারা যদি একটু চিন্তা করে দেখেন, বিয়ার র্যালি স্টার্ট হয়েছিল, এই সময় কিন্তু এই লাইন আমরা ব্রেকডাউন দেখতে পেয়েছিলাম, তারপর কিন্তু ফুল ফ্লেজেড বিয়ার র্যালি আসে। তো অ্যাট প্রেজেন্ট যদি এই লাইনটাকে আমরা ধরে চলি বা এর আগেও আমরা যদি ধরে চলি, একটা ডাইনামিক সাপোর্ট হিসেবে কাজ করেছে এবং এখান থেকে আমরা বাউন্স ব্যাক বারবারই দেখতে পেয়েছি। তো এই বুল র্যালিতেও কিন্তু আমরা দুবার টাচ হতে দেখতে পেয়েছি, তারপর কিন্তু বাউন্স ব্যাকই করেছে। অ্যাট প্রেজেন্ট ডেটে বা অ্যাট প্রেজেন্ট টাইমে এই লাইনের ওপর বিটকয়েনের প্রাইস পড়ে এখান থেকে একবার ব্রেকডাউন হয়ে যাওয়া মানে কিন্তু আমরা ফুল ফ্লেজেড বিয়ার র্যালি দেখতেই পেতে পারি, কারণ হিস্ট্রি তাই রিপিট করছে। এবার এই ডায়াগ্রাম ছেড়ে আমি আমার চার্টে চলে আসছি। ফার্স্টে আমি কভার করেছিলাম যে একটা ডেথ ক্রস হওয়ার সম্ভাবনা আছে বিটকয়েনের মধ্যে, যেটা প্রায় চলে এসছে বললেই চলে। এবার ডেথ ক্রস হলেও আমরা দেখেছি একটা সময় অন্তরালের পর গিয়ে বিটকয়েনের মধ্যে পাম্প হয়। এরপর বলেছিলাম একটা ট্রেন্ড লাইন প্যাটার্ন থেকে বা ইলিয়েট ওয়েভ প্যাটার্ন থেকে বিটকয়েনের ব্রেকডাউন হয়েছে এবং 1 লাখে ইজিলি চলে আসতে পারে, সেটা কিন্তু হয়ে গেছে। এবার এই যে সিনারিও আছে সেগুলো যদি বন্ধ করে দিই এবং ইন্ডিকেটরটা জাস্ট আপনাদেরকে দেখায়, এই ইন্ডিকেটরটা কিন্তু 365 সিম্পল মুভিং অ্যাভারেজের লাইন। ঠিক আছে, এখানে দেখুন ব্রেকডাউন হয়েছে, ফুল ফ্লেজেড বিয়ার র্যালি হয়েছে। এখান থেকে কিন্তু আবার যদি আমরা এখনকার সময় চলে আসি, দুবার পাম্প হয়েছে এবং নতুন অল টাইম হাই দেখেছি। তো এখন কি হবে? আমরা দেখতেই পাচ্ছেন এমন একটা সিনারিওতে পড়ে আছি, এখান থেকে যদি কোনোভাবে $95,000 চলে আসে তাহলে কিন্তু আমরা মেনে নেব যে এই 365 সিম্পল মুভিং অ্যাভারেজের লাইন ব্রেকডাউন হয়ে গেছে এবং তারপর প্রাইস কোনোভাবেই 95-এও টিকবে না, 90-এও টিকবে না, ইজিলি 60, 65 বা 50 অব্দিও চলে যেতে পারে। আর যেহেতু আমরা $1 লাখ কাছাকাছি বারবারই বলে আসছে, একটা সাইকোলজিক্যাল সাপোর্ট আছে, হ্যাঁ কিছু ডিমান্ডও থাকবে, তো সেই হিসেবে এখান থেকে যদি পাম্প করা আরম্ভ করে সেটা আমাদের জন্যই ভালো হবে। নয়তো কি অবস্থা হবে মার্কেটের আশা করি আর এক্সট্রা বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই। তো একদম সিম্পলি বলছি, যারা মনে করছে বিটকয়েন 90 বা $92,000 আশেপাশে এলে কিনবো, তাদেরকে বলে রাখি যদি ওই প্রাইস অব্দিই নাবে এবং এই যে সিম্পল মুভিং অ্যাভারেজের লাইন প্রপারলি ব্রেকডাউন হয়ে যায়, তাহলে মার্কেটে আর কোনো চান্স নেই, আবার বিয়ার র্যালি আসতে পারে এবং আবার আমাদের 3-4 বছর অপেক্ষা করতে হতে পারে। আর আমার কি এখানে মনে হয়, দেখুন
আমি মনে করি এই যে প্রাইসটা 1,00,000-এর কাছাকাছি যাওয়ার পর আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এই পার্টিকুলার রেঞ্জেই কিন্তু প্রাইস কিছু সময় ঘোরাফেরা করতে পারে। তারপর ডিমান্ড একটু যদি মার্কেটে বাড়ে তাহলে এখান থেকে কিন্তু আবার একটা নতুন অল টাইম হাই বা একটা লেগ আপ দেখতে পাবো। এবার বিটকয়েন নিয়ে আরো কিছু ভালো নিউজ উঠে আসে, সবকিছু যে খারাপ সেটাই নয়। এখানে যে দেখতে পাচ্ছেন নিয়ারলি 1/3 অফ অল বিটকয়েন ইন সার্কুলেশন ইজ নাও হেল্ড অ্যাট আ লস। কিছুদিন আগে কভার করেছিলাম বিটকয়েন যারা হোল্ড করে বা কিনেছে তাদের মধ্যে 90% কি 92% প্রফিটে আছে। তো মার্কেট পড়ার দরুন এই অবস্থা হয়ে গেছে, 1/3 কিন্তু লসে চলে গেছে। এবার এখান থেকে একটা সিনারিও আমরা বারবারই আগেও দেখে এসেছি, এখনো হতে পারে। While this might sound alarming, history shows that such levels have often marked local bottom rather than breakdowns during bull cycle. অর্থাৎ এই পার্টিকুলার প্রাইস পয়েন্টই হয়ে দাঁড়ায় একটা লোকাল বটম, এবং যেহেতু $1,00,000 একটা সাইকোলজিক্যাল সাপোর্ট হিসেবে কাজ করছে, ডাইনামিক সাপোর্ট হিসেবে কাজ করছে, 365 ডেজ সিম্পল মুভিং অ্যাভারেজ, ম্যাক্সিমাম চান্স আছে এইখান থেকেই প্রাইসের মধ্যে সার্জ আসার। ডায়াগ্রামটাকে আমি বড় করে নিয়েছি এবং এই ডায়াগ্রামের যে একদম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন টপ মোস্ট জায়গায় পৌঁছে যায়, তখন মনে করা হয় যে ম্যাক্সিমাম যেটা বিটকয়েনের ক্ষেত্রে 28 থেকে 35%-এর কাছাকাছি অ্যাভারেজ থাকে, তারা কিন্তু লসে রান করছে। এর পরবর্তীকালে মার্কেটের মধ্যে শিফট আসতে পারে এবং এখনও দেখা যাচ্ছে প্রায় 28%-এর কাছাকাছি বিটকয়েন যারা হোল্ড করে তারা লসেই রান করছে। আচ্ছা, এবার খুব একটা গুরুত্বপূর্ণ নিউজ কভার করব। তার আগে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, দেখুন বুল মার্কেট কোথাও যায়নি, শেষ হয়নি, অবশ্যই আসবে, বাট সেটা ইলংগেটেড হয়ে যেতে পারে, 2026-এ শিফট হয়ে যেতে পারে। এবার এই কথাটা যখন বললাম তখন অনেকেই মনে করবে এই সমস্ত ইউটিউবাররা 2024-25 সাল থেকে বলে আসছে বুল মার্কেট আসবে, আসে না। তো দেখুন, আমাদের কথা হয়তো আপনাদের কাছে কোনো দাম নেই, তার জন্য কিন্তু আমি একটা মার্কেট অ্যানালিস্টের কোট আপনাদের সামনে নিয়ে আসছি, যিনি মনে করেন যে এইবারের বুল মার্কেটে ইলংগেটেড হয়ে যেতে পারে, 2026-এর মেবি ফার্স্ট কোয়ার্টার বা সেকেন্ড কোয়ার্টারের মধ্যে গিয়ে আমরা পিকটা দেখতে পেতে পারি। এখানে স্যামসন বলে একজন অ্যানালিস্ট বলছে যে দেখুন, বুল মার্কেটের জন্য কিছু বিশেষ পরিস্থিতির প্রয়োজন হয়ে থাকে। দ্য ফার্স্ট ইজ হি রিজেক্টস ট্র্যাডিশনাল হাভিং সাইকেল প্রেডিকশনস, যেটা আমরা এতদিন মেনে এসেছিলাম 4 বছরের অন্তরালে আমরা যা পাওয়ার পেয়ে যাব, সেটা কিন্তু ক্যান্সেল আউট হতে পারে। হি অ্যান্টিসিপেটস আ লঙ্গার মোর সাস্টেইনড গ্রোথ পিরিয়ড। যেহেতু ইনস্টিটিউশনসগুলোর বাইং বেড়ে গেছে, তো এরপর ভোলাটিলিটি এই মার্কেট থেকে কমে যাবে, যেটা আমরা বারবার বলে এসেছি, এবং একটা সাস্টেনেবল গ্রোথ হবে। ঠিক আছে, হি কম্পেয়ার্স বিটকয়েন্স পোটেন্সিয়াল ট্র্যাজেক্টরি টু গোল্ডস পোস্ট ইটিএফ পারফরমেন্স, অর্থাৎ গোল্ডের যেমন পারফরমেন্স ওভার দ্য টাইম ফ্রেম গিয়ে, সেই রকমই কিছু একটা বিটকয়েনের মধ্যেও চলে আসবে। অর্থাৎ ওভার দ্য টাইম ফ্রেমে গিয়ে আমরা দেখতে পাবো একটা ঠিকঠাক রিটার্ন জেনারেট করছে, যেটা এতদিন অবধি হয়ে এসছে, অর্থাৎ ব্যাপক বাড়ছে নয়, ব্যাপক পড়ছে, সেটা থেকে একটু ডিফার করে যেতে পারে। এরপর একটা বুল মার্কেটের পিক আসতে গেলে কি প্রয়োজন, এখানে দেখতে পাচ্ছেন ফার্দার ইনস্টিটিউশনাল অ্যাডাপশন, রেগুলেটরি ক্ল্যারিটি, যেটা ইউএসের মধ্যে ফেডারেল গভর্নমেন্টের যে অবস্থা, এখন রেগুলেটরি কোনো ক্ল্যারিটি নেই, এবং এসিসির মতো যে সমস্ত সংস্থাগুলো আছে সেগুলো ঠিকঠাক করে কাজ করতে পারছে না, যাদের ইটিএফ লঞ্চ হওয়ার তাদেরকেও অ্যাপ্রুভাল দিতে পারছে না। ইনফ্রাস্ট্রাকচার ম্যাচিউরেশন, মেন স্ট্রিম অ্যাকসেপ্টেন্স গ্রোথ, এই সমস্ত জিনিসগুলো যত বাড়বে তত কিন্তু আমরা বুল মার্কেটের দিকে এগোবো। আমরা কিন্তু আর 2015 বা 20 সালে পড়ে নেই যেখানে হাইপের জন্য শুধুমাত্র ক্রিপ্টো মার্কেট বাড়তো। এরপর ক্রিপ্টো মার্কেট যদি বাড়ার হয় তাহলে পুরোপুরি ফান্ডামেন্টাল কারণের জন্য বাড়বে, এবং যে সমস্ত প্রজেক্টগুলো সত্যিকারের রিয়েল লাইফ প্রবলেম সলিউশন করছে সেই সমস্ত প্রজেক্টগুলো বাড়বে। এবার আরও কেন এই কথাটা বারবার বলছি, যদি আমরা একটু অল্ট কয়েনের ব্যাপারে চলে আসি, আর্থার হাইজ, ইনিও কিন্তু একজন বড় অ্যানালিস্ট, ঠিক আছে, ইনি বলছেন দেখুন অল্ট কয়েনগুলোর যে এই প্লামেট, তার পেছনেও কিন্তু অনেক যুক্তিসম্মত কারণ আছে। 2021 সালে যখন বুল মার্কেট পেয়েছিলাম তখনকার যদি একটু কথা ভাবি, তখন ডিফাই সেক্টরটা পপুলার করা হয়েছিল, এবং ডিফাই সেক্টরের মধ্যে প্যানকেক সোয়াপ থেকে আরম্ভ করে ইউনিসোয়াপ এ বাদেও 1001টা কয়েন লঞ্চ হয়েছিল, তার মধ্যে কিন্তু 3-4টে কয়েনই পারফর্ম করেছিল, ঠিক আছে, ম্যাক্সিমাম কয়েন পারফর্ম করতে পারেনি। আগের বছরের বুল মার্কেটে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, ডিফাই, ওয়েব3 এগুলোই কিন্তু পপুলার হয়েছিল। এবারের যদি একটু কথা বলি, এবারে কিন্তু যারা মার্কেটে নতুন কয়েন আনছে তারা একটু অন্য ধরনের ট্যাকটিক্স নিয়েছে, কারণ প্রতি বছর লোককে এক জিনিস খাইয়ে বোকা বানানো যাবে না। এবার এরা কি করছে, ফার্স্টে যখন কয়েনগুলোকে লঞ্চ করছে তখন টিভিএল হাই রাখছে, অর্থাৎ টোটাল ভ্যালু লকড হাই রাখছে। এর ফলে কি হচ্ছে, যে মার্কেট ক্যাপটা ফার্স্ট ডেতে জেনারেট হয়ে যাচ্ছে, সেটা বিলিয়ন্স অফ ডলারে জেনারেট হচ্ছে, একদম হাই প্রাইসে গিয়ে আমরা কয়েনকে কিনছি, অর্থাৎ ওভার সাবস্ক্রাইবড অবস্থায় কোনো একটা কয়েন যখন মার্কেটে আসছে সেগুলোকে কিনছি। এরপর কি হচ্ছে, আস্তে আস্তে তো সেই সমস্ত কয়েনের সাপ্লাইগুলো মার্কেটে আসছে, তখন সাপ্লাই বেড়ে যাচ্ছে, এবং টোটাল মার্কেট ক্যাপ সেই কয়েনটার নয় সেই জায়গাতে থাকছে, নয় সেখান থেকে পড়ে যাচ্ছে। এর ফলে প্রাইসে ব্যাপক ডিক্রিজ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন, ইয়েট ইনভেস্টার্স বিগ্যান নোটিসিং দিস
artificial valuation and become more discerning. So এইভাবে এবছর যে কটা কয়েন এসছে সেটা সুই, সেই, আরখাম থেকে আরম্ভ করে জুপ, আরও যে সমস্ত কয়েনগুলো আপনারা চিনে থাকেন, প্রত্যেকটারই সেম কন্ডিশন। প্রথমে কম সংখ্যার কয়েন এনে ওভার সাবস্ক্রাইব করিয়ে একটা ওভার ভ্যালুয়েশন দেখিয়ে একটা প্রাইস পয়েন্ট ঠিক করা হয়েছে। এবার আস্তে আস্তে ওভার দ্য টাইম পিরিয়ড তার সার্কুলেশন বাড়ছে, বাট দেখা যাচ্ছে তার মধ্যে আর ক্যাপিটাল ইনফ্লো হচ্ছেই না। সো সেই কয়েনটার মার্কেট ক্যাপ ডিক্রিজ হচ্ছে এবং টোটাল সাপ্লাই বাড়া, মার্কেট ক্যাপ ডিক্রিমেন্ট আপনারা বুঝতেই পারছেন প্রাইসে তার ডাইরেক্ট এফেক্ট পড়ছে। যে প্রাইসে আমরা কিনেছিলাম সেখান থেকে অনেকটা পড়ে গেছে এই সমস্ত কয়েনগুলো। তো এইবারে যে সমস্ত অল্ট কয়েনগুলো লঞ্চ হয়েছে এই রকমের কিছু প্রবলেম দেখা যাচ্ছে, যে কারণের জন্য ম্যাক্সিমাম কয়েন এখন অবধি ভালো করে পারফর্ম করেনি। অনেক কিছু জিনিস একসাথে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইরকম ইনডেপথ আলোচনা আপনারা অন্য কোথাও শুনতে পাবেন না। বিটকয়েন নিয়ে বলে দিলাম, বিটকয়েনে কি হলে কি হতে পারে বলে দিলাম। অনেকে ভাবছে 90,000-এ গেলে তারপর পারচেস করব, তো 90,000-এ যাওয়া মানে কিন্তু একটা ফুল ফ্লেজেড বিয়ার র্যালি সূত্রপাত। শুধু আপনারা ক্রস ফিঙ্গার করুন যেন এখান থেকেই বাড়তে আরম্ভ করে। আর অল্ট কয়েনগুলো কেন বাড়ছে না এবং কি টেন্ডেন্সি নিয়ে অল্ট কয়েনগুলোকে এবারে লঞ্চ করেছিল তার মেকাররা, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো এই মার্কেটকে সময় দেওয়া ছাড়া আর কোনো রকম উপায় নেই। আমরা আবারও একবার বুল র্যালি একটু পিছিয়ে যেতে দেখতে পাবো, এবং সেটা আমার কথা নয়, বড় বড় অ্যানালিস্টের যুক্তি। 2026-এর 9 কোয়ার্টার 1 9 কোয়ার্টার 2-তে শিফট হয়ে যেতে পারে সেটা। তো এই বলেই ভিডিওটা আমি ক্লোজ করছি। ভালো লাগলে বা এই ধরনের ইনডেপথ আলোচনা আরও যদি আপনারা পেতে চান, অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। কমেন্ট সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখে জানান। তার সাথে সাথে চ্যানেলটা নতুন, তাই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দেবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, কারণ বিভিন্ন ধরনের অ্যানালিসিস আপডেট সবার আগে কিন্তু আমরা টেলিগ্রামে পাবলিশ করি। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।